অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে হ্যান্ডম্যান কারবারিদের ভূমিকা আরও স্পষ্ট হওয়া দরকার, আরও প্রকাশ্য হওয়া দরকার, আরও সাহসী হওয়া দরকার। কিন্তু আমরা দেখি প্রথাগত নেতৃত্ব পাকিস্তান চুক্তির বাস্তবায়নে যথেষ্ট তারা পশ্চাতে আছে বলে আমি মনে করি। কারণ এই পর্যন্ত আমি দেখেছি এখানে পার্বত্য অঞ্চলে হ্যান্ডম্যানগণ এবং সেই সাথে কারবারিগণ এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের সাথে তারা সম্পৃক্ত, তার যেটা দিকটা সেটা সাথে সামিল হতে তারা অত্যন্ত দ্বিধাগ্রস্ত। আমি মনে করি আজকে এই বর্তমান যে বাস্তবতা, পার্বত্য অঞ্চলে বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতা কী হবে, এই প্রেক্ষিতে আমি বলবো আমরা অনেকগুলো সরকারের মুখোমুখি হয়ে এসেছি। বিএনপি সরকারও, বিএনপি দলের নেতৃত্বাধীন সরকারও আমরা দেখেছি। সেটা আমরা যদি যে 1980 দশকে শুরুতে যে বিএনপি সরকারের যে যাত্রা, সেই যাত্রাকাল থেকে আমরা দেখেছি যে সেই সময়ে এই পার্বত্য অঞ্চলের বুকে প্রায় 5 লক্ষ বহিরাগতকে আনা হয়েছিল সেই সরকারের সময়ে, এবং সরকারের উদ্যোগে আনা হয়েছিল। এখানে সে যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি, সেটেলার বলি, এবং সরকারও সে সেটেলার হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। আজকে সে এই বিএনপি সরকারই যে ওই সময়ে সরকারি খরচে, সরকারি উদ্যোগে এখানে 4 লক্ষাধিক বহিরাগতদেরকে এনে আমাদের যুগ্ম জনগণের ভিটেমাটির উপর বসে দিয়েছে, তাদের জমি জমার উপর বসে দিয়েছে। এবং এই সরকারও আমরা দেখেছি যে চুক্তি স্বাক্ষরের পিছনে এই বিএনপি সরকারের আমরা তেমন ভূমিকা দেখি না। 1991 সালে এই বিএনপি সরকার আমরা দেখেছি, এই বিএনপি সরকারের আমলে যে পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের যে উদ্যোগটা ছিল, যে ডায়ালগ হয়েছিল, সেই ডায়ালগে কোনো ফলপ্রসূ আলোচনা এই বিএনপি সরকার এগিয়ে যায় না। এই জনসংহতি তার জনগণের পক্ষে যে 5 দফা দাবি উত্থাপন করেছিল, সেই 5 দফা দাবি এই বিএনপি সরকার সেটা গ্রহণ করতে পারে না, এবং যে কারণে এই যে চুক্তি দিকে এগিয়ে যাওয়ার যে বাস্তবতা, সেটা এগিয়ে যেতে পারে না। যাও শেষ পর্যন্ত 1997 সালে 2রা ডিসেম্বরে আমরা চুক্তি স্বাক্ষর করি, এবং 2001 সালে বিএনপি দল আবার ক্ষমতায় এসেছিল। কিন্তু ওই সময় আমরা দেখেছি এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নে ওই সরকারও তেমন কোনো ভূমিকা রাখে না। তার পরবর্তী ওখানে সামরিক শাসন, তারপরে এক নাগারে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ছিল, দীর্ঘ বছর অতিবাহিত হয়, কিন্তু এই চুক্তি বাস্তবায়নের কোনো আমরা সম্ভাবনা দেখি না। আমরা প্রতারিত হয়েছি। যুগ্ম জনগণ 1997 সালে তখনকার যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার আমাদেরকে প্রতারিত করেছে বলে আজকে আমরা মনে করতে পারি। সেই বিগত সময়কার যে শাসন ব্যবস্থা, বিগত সময়কার যে পার্বত্য অঞ্চলের বুকে শাসনের নামে যে দুঃশাসন, এবং আমাদের উন্নয়নের নামে যে আমাদের অস্তিত্ব বিলুপ্তির যে ষড়যন্ত্র, বাঙালিকরণ, ইসলামীকরণের মধ্য দিয়ে যে বাস্তবতা আমরা মুখোমুখি হয়েছি, সেটা হ্যান্ডম্যান কারবারিগণ কতটুকুই তা অনুভব করে আমি জানি না। আমরা আমাদের যে পক্ষ থেকে, এমনকি আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে আমরা যেখানে গেছি সেখানে আমরা হ্যান্ডম্যান কারবারিদের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং যে এই প্রথাগত নেতৃত্বের একটা বিশেষ ভূমিকা রয়েছে। যুগ যুগ ধরে এই হ্যান্ডম্যান কারবারিগণ গ্রামের এবং মৌজার জনগণের সাথে তাদের যে সম্পৃক্ততা, সেটা নিঃসন্দেহ অনস্বীকার্য। এবং হ্যান্ডম্যান কারবারির যে ভূমিকা পার্বত্য চুক্তির বাস্তবায়নে, তার ভূমিকা আমরা দেখি না। সেখানে সাধারণভাবে যে সমর্থন, সেই সমর্থন যথেষ্ট নয়, এবং হ্যান্ডম্যান কারবারিগণের মধ্যে 2 জন ব্যতিরেকে অধিকাংশ হ্যান্ডম্যান কারবারি এই চুক্তি বাস্তবায়নে যে সংগ্রাম আন্দোলন সাথে যুক্ত হতে তারা দ্বিধাগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত বলে আমি মনে করি। কিন্তু আজকে বাস্তবতা, বর্তমান অবস্থা দাবি রাখে আমরা যুগ্ম জনগণ, এই 13 ভাষাভাষী 14টা যুগ্ম জাতি আজকের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। আমি জানি না আপনারা সেটা অনুভব করেন কিনা।
আমাদের এখানে যেটা দেখি, আমাদের জনগণ তারা চায় তার ছেলে মেয়েদের লেখাপড়া করুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হবে, তারা ডক্টরেট হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে তার ছেলে মেয়েরা পড়াশুনো শেষ করার পর কোথায় যায়? তারা কি পার্বত্য অঞ্চলের বাস্তবতার সাথে তারা সম্পর্ক রাখে নাকি রাখে না? কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে অধিকাংশ তাদের সন্তানরা তারা সম্পর্ক রাখে না, নিজের স্বার্থ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তার অস্তিত্ব তো হারিয়ে যাচ্ছে। সেটা তিনি কি অনুভব করতে পারেন না? আজকে আমাদের গ্রামের কারবারি, তিনি গ্রামের কারবারি, তিনি যদি গ্রামের বাসীদেরকে এই তার অস্তিত্বের বিষয়টা যদি তুলে ধরেন, আমাদের যে উপর যে যার যে অস্তিত্ব বিলুপ্তির যে ষড়যন্ত্র, আমাদের ইসলামীকরণ বাঙালিকরণের মধ্য দিয়ে এবং সেই সাথে অর্থনৈতিকভাবে আমাদেরকে সর্বশান্তকরণের মধ্য দিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, সেটা কেন কারবারি গ্রামেরদের সাথে কেন আলোচনা করতে পারবেন না? কেন কেন হ্যান্ডম্যান তার মৌজাবাসীদের হাতে পারবেন না? কেন কেন সার্কেল চিফ তার সার্কেলের হ্যান্ডম্যান কারবারিদের মধ্য দিয়ে তার সার্কেলের অধিবাসীদেরকে কেন তিনি এই চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনে সামিল করাতে পারবেন না কেন? এই প্রশ্ন এটা আজকে যারা অধিকার পেতে চায়, যারা এই অধিকার আদায়ের পিছনে জীবন উৎসর্গ করেছে এবং অনেকে জীবন উৎসর্গ করে যাচ্ছে, আজকে সেই বাস্তবতা কেন তারা বুঝবে? এটা বোঝা দরকার। আমি মনে করি আজকের বাস্তবতায় হ্যান্ডম্যান কারবারি সার্কেল চিফদের যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তার যে প্রতীক, সার্কেল চিফ আমাদের যুগ্ম জনগণের আমাদের স্বতন্ত্র অস্তিত্বের প্রতীক, সেই প্রতীক হারিয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। সেটাকে যদি আমরা জাগ্রত রাখতে চাই, সেটাকে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে নিঃসন্দেহে আমি মনে করি কারবারি হ্যান্ডম্যানদের অবশ্যই এই পাল্টা চুক্তির বাস্তবায়নের যে আন্দোলন, সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া দরকার। কিন্তু বাস্তবে আমি জানি না, হ্যান্ডম্যান কারবারি অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কিন্তু আমি দেখি তাদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব সংশয়। আজকে আপনার হ্যান্ডম্যান কারবারি তারা গ্রামের মৌজার বাসীদের তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তাদের দায়িত্ব পালন করে থাকে। হ্যান্ডম্যান কারবারিদের বিদেশে দেওয়া আইন অনুযায়ী অনেক দায়িত্ব দেওয়া আছে, তার বাইরেও অনেক দায়িত্ব অবশ্য আছে, কারণ সরকার পরিবর্তিত হয়েছে, শাসন ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কারবারি হ্যান্ডম্যান সার্কেল চিফদের দায়িত্ব অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তিত হয়েছে, অর্থাৎ দায়িত্ব বেড়ে গেছে বলে আমি মনে করি। তো আজকে কারবারি হ্যান্ডম্যান যদি তার অস্তিত্বের জন্য তিনি যদি লড়াই না করেন, তিনি যদি শুধু নিজেকে সরকারের অথবা জনগণের একজন যে যতটুকু আইনে বলা আছে তার মধ্যে সীমাবদ্ধ থেকে দায়িত্ব পালনে তিনি যুক্ত থাকবেন, সেটা হতে পারে না। আজকে তিনি যদি গ্রামের কারবারি হিসাবে, মৌজাবাসী হিসাবে, সার্কেলের চিফ হিসেবে তিনি যদি মনে করেন, অবশ্যই মনে করা এটা আইনসম্মত, বাস্তবসম্মত যে আজকে এই গ্রামের কারবারি, মৌজার হ্যান্ডম্যান, সার্কেলের চিফ, এই গঠিত যে প্রথাগত যে নেতৃত্ব, এই নেতৃত্ব নিঃসন্দেহে সেটা অনুভব না করে তারা পার পেতে পারে না। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। শুধু 19 সালের শাসনবিধি অনুযায়ী কিছু কিছু কাজ এখানে আছে এবং পরবর্তী সরকারের যে পরিবর্তিত অবস্থা কিছু কিছু আদেশ নির্দেশ আছে। যেমন ধরেন এখানে এই যে খাজানার বিষয়টা, 1 টাকা 2 টাকা 3 টাকা, সেটা হয়ে গেল 50 টাকা 30 টাকা 20 টাকা হয়ে গেল। এখন অনেকে হ্যান্ডম্যান এইভাবেই বোধহয় খাজানা আদায় করছে, কিন্তু সরকার যে এটা পরিবর্তন করেছে, এই প্রথাগত নেতৃত্বের সাথে সরকার কি আলোচনা করেছে নাকি চুক্তির সাথে সংগতি রেখে যে বিশেষ শাসন ব্যবস্থা কাঠামো, আঞ্চলিক পরিষদ বা যে 3 জেলা পরিষদে আলোচনা কি করেছে? জেলা পরিষদের আইনে আছে যে এই যে জমিটাকে জেলা পরিষদের নিয়ন্ত্রণ থাকবে, জেলা পরিষদের তাদের সম্মতি ছাড়া এখানে কোনো প্রকারের জমি সংক্রান্ত হস্তান্তর হতে পারে না। হস্তান্তর নাম পরিবর্তন নয়, হস্তান্তর, ক্রয় বিক্রয়, ইজারা থেকে শুরু করে যে বন্ধক দেওয়া ইত্যাদি ইত্যাদি,
সব কিছু এখানে এই যে জেলা পরিষদের অনুমতি ছাড়া এখানে সরকার কোনো কিছু করতে পারে না। অথচ এই আইনের যে প্রয়োগটা এটা কার্যকরিতা হচ্ছে না বিধায় আজকে জেলা পরিষদেও এখানে তারা শ্রান্ত বলে আমি মনে করি। জেলা পরিষদের যে ভূমিকা আজকে হ্যান্ডম্যানের সাথে জেলা পরিষদের সম্পর্ক আরও ঘনিষ্ঠতর করার জন্য এখানে চুক্তির মাধ্যমে বলা হয়েছে যে হ্যান্ডম্যানরা জেলা পরিষদের সঙ্গে থাকবে। আমরা যারা যতটুকু আমরা বুঝেছি ততটুকু বোঝার বুদ্ধি নিয়ে বা যে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে চেষ্টা করেছি এখানে যে আমরা বিদেশের দেওয়া সেই আইন কানুনকেও আমরা হুবহু আমরা গ্রহণ করতে পারি না, আবার তাকে বাধাও দিতে পারি না। সুতরাং যে কোনো কিছু একটা বিকাশের মধ্য দিয়ে এগিয়ে দিতে হয়। আমাদের পার্বত্য অঞ্চলের শাসন ব্যবস্থাতেও আমরা চেয়েছি যে ধাপে ধাপে যাতে আমরা একটা আরও উন্নত, আরও গণতান্ত্রিক, আরও অসাম্প্রদায়িক একটা যে শাসন ব্যবস্থা আমরা যাতে যেতে পারি সেই চেষ্টাই ছিল, লক্ষ্যটাই ছিল। আজকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদের যে অধিকারটুকু আছে জমি এবং জমির ব্যবস্থাপনা নিয়ে, সেই ব্যাপারে কিন্তু এটা আমরা এগিয়ে যেতে পারি না। সরকার ভূমি ও ভূমি ব্যবস্থাপনার বিষয়টা জেলা পরিষদে হস্তান্তর করতে পারে না, করে না। অন্যান্য অনেক বিষয় হস্তান্তর করেছে তার ইচ্ছা মতো তথাকথিত চুক্তির মাধ্যমে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে জেলা পরিষদের চুক্তির মাধ্যমে, যেটা আইন বলে না, যেটা যেটা আইনকে লঙ্ঘন করে সরকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু আসলে বিষয় জেলা পরিষদের যে বিষয়গুলো, আঞ্চলিক পরিষদের সেই বিষয়গুলো, এগুলো হস্তান্তর করতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে। এখানে কোনো চুক্তির কোনো অবকাশ নাই। কিন্তু বাংলাদেশ সরকার যতগুলো চুক্তি পার্বত্য জেলা পরিষদে করেছে সবগুলো চুক্তির মধ্য দিয়ে এটা হতে পারে না। কিন্তু আমাদের জেলা পরিষদ সেগুলো মেনে নিয়েছে। আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে বারে বারে বলা হলেও আমরা দেখেছি বিগত সময়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা নির্দ্বিধায় সরকারের দেওয়া আদেশ নির্দেশ মেনে নিয়ে তারা দায়িত্ব পালন করেছে। তারা অনেক ক্ষতি সাধন করেছে, সেই ক্ষতিপূরণ করার তো কোনো বাস্তবতা নাই। আজকে যেটা বলতে চাচ্ছি যে আজকে এই যে জমির বিষয় নিয়ে, জমির বিষয়টা তো এখনো আমাদের হাতে আসে নাই। পার্বত্য চুক্তির কথা বলা হলেও এই চুক্তি অনুযায়ী যে ভূমি ব্যবস্থাপনা জেলা পরিষদে হস্তান্তরিত হয় না, এবং এই জমি বিষয়ে হস্তান্তর করতে গেলে এবং তা কার্য করতে গেলে 1900 সালের শাসনবিধিরও সংশোধনী আনতে হবে। আজকে পার্বত্য অঞ্চলে সাধারণ পেশা, আইন শৃঙ্খলা, ভূমি সহ উন্নয়ন সহ আরও অন্যান্য সমস্ত বিষয়ে যদি আমরা চুক্তির সাথে যে বিশেষ শাসন ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে যদি আমরা পার্বত্য অঞ্চলে জীবন জীবিকা আমরা যদি নির্ধারণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে কতগুলো আইনের সংশোধনী আনতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সংশোধনী হচ্ছে 19 সালের শাসনবিধি। সেটা পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য বিষয় মন্ত্রণালয়ের সাথে সঙ্গতি রেখে এই সংশোধনী আনতে হবে। কিন্তু সেটা হয় না, হতে পারে না। তাই আজকে হ্যান্ডম্যান কারবারিগণ, সার্কেল চিফগণ আজকে যে সমস্যার মুখোমুখি এই জমি নিয়ে এবং জমির সাথে আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি নরনারীর তার যে সম্পৃক্ততা, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও যে প্রথাগত নেতৃত্ব তার দায়িত্ব পালনে এগিয়ে যেতে পারছে না। সুতরাং আজকে যে বাস্তবতা হচ্ছে যে আমাদের এই অধিকার আগেই প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পার্বত্য চুক্তি এটা বাস্তবায়নের উপর নির্ভর করে হ্যান্ডম্যান কারবারি, সার্কেল চিফদের তাদের ন্যায্যতা যে প্রথাগত যে নেতৃত্ব সেটাকে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের তথা এই দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টা। আজকে তাই আমি মনে করি এখানে যে প্রথাগত নেতৃত্বের ভূমিকা যে যতটুকু আইনে আছে তার দায়িত্ব কর্তব্য সেটা প্রতিপালনে তাকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে তাদের এগিয়ে যেতে হবে। অন্যদিকে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে যে উপর যেহেতু সব কিছু নির্ভর করছে, তার এগিয়ে যাওয়া, তার বাস্তবতা
তার জন্ম দেওয়া, সুতরাং তাকে চুক্তির বাস্তবায়নের জন্য তাকে সংগ্রামে আন্দোলনে সামিল হতে হবে, ঐক্যবদ্ধভাবে সংহত হবে। এখানে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবতার মধ্যে থাকতে হবে। আজকে পার্বত্য অঞ্চলের বুকে যেদিকে তাকায় শুধু হাহাকারের দিক। কোথায় কি আছে? আপনার ছোট্ট একটা অঞ্চল, পাহাড়ি অঞ্চল, তিনটি জেলা নিয়ে এই পার্বত্য অঞ্চল, যেদিকে তাকায় সেদিকে আমরা দেখি জনগণের যে দুর্দশা, যে তাদের যে বাস্তবতা। আজকে পার্বত্য অঞ্চল 1971 থেকে কাপ্তাই বাঁধ 60 সালে হয়েছে, কাপ্তাই বাঁধ দেন না 47 সালে যে সমস্যার জন্ম দিয়েছে সেটার আরও আমরা মুখোমুখি হয়েছি 1960 সালে। কাপ্তাই কর্ণফুলী নদীর বাঁধ দিয়ে আমাদের পার্বত্য অঞ্চলে অর্থনীতিকে বিপর্যস্ত করা হয়েছিল, উন্নয়নের নামে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে আজকে আমরা ধীরে ধীরে আমরা গরিব থেকে আরো গরিব হতে বাধ্য হচ্ছি। আজকে আমাদেরকে বলা হয় আমরা মাছাঙ্গরে বাস করি, আমরা নির্মিত ঘরে বাস করতে বাধ্য। মানে পার্বত্য অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে গরিব অঞ্চল হচ্ছে পার্বত্য অঞ্চল। আসলে কি তাই? পার্বত্য অঞ্চলের যে সম্পদ, দেশের প্রায় 1/10 স্থানে যে সম্পদ লুকিয়ে আছে, যে সম্পদ রয়ে গেছে, সেই সম্পদ আজকে কারা ভোগ করতেছে? সেটা কি পাহাড়ি জনগণ? এখানে আমরা যারা আমরা দাবি রাখতে পারি এগুলো আমাদের পূর্বপুরুষের আবাদকৃত জমি। এই জমিটা আমাদের হাতে না, এটা বহিরাগতদের হাতে চলে গেছে। সুতরাং এই বাস্তবতার কারণেই তো আমাদের আজকে এই অবস্থা। পার্বত্য অঞ্চলের সকল ক্ষেত্রে সকল জায়গায় আজকে আমরা সবাই নানাভাবে বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত। সেই বিপদ এবং আতঙ্ক থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যেটা দরকার, সম্মিলিত আমাদের আন্দোলন সংগ্রাম। নিঃসন্দেহে আমাদের এখানে আন্দোলন সংগ্রাম আছে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য। সেই সংগ্রাম আরও জোরদার হওয়া দরকার। সেটা যদি জোরদার না হতে পারে, আমি মনে করি যে আমাদেরকে তার যে বাস্তবতা হবে কি অবলুপ্তির দিকে, বিলুপ্তির দিকে। আমরা প্রায় বিলুপ্ত হয়ে গেছি। এখানে কি আছে আমাদের? এখানে সেটেলাররা দাবি করে তারা এখন সংখ্যালঘু, তারা শতকরা 54 তারা, আর আমরা পাহাড়িরা যারা 1947 সালে দেশভাগের সময় ছিল, যেখানে 2 থেকে 2.5 ভাগ ছিল বহিরাগত, যারা বাংলা ভাষাভাষী, যারা এখানে চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, নানাভাবে থাকতেন। আজকে সেই জায়গায় এখানে পার্বত্য অঞ্চলে সেই বহিরাগতরা আজকে হয়ে গেছে 54 ভাগ। তাহলে আগামী 10, 20, 30, 50 বছরে আমাদের অবস্থা কী দাঁড়াবে? আমরা কোথায় হারিয়ে, এমনিতে তো প্রায় হারিয়ে গেছি, আর আগামী 50 বছরে আমাদের এখানে চাকমা, মারমা, ত্রিপুরা বলতে কোনো অস্তিত্ব থাকবে এখানে 13 ভাষায় 14টা জাতির কোনো অস্তিত্ব? এই বিষয়টা কি আমরা কেন ভাবি না, কেন ভাবতে চাই না? আজকে কারবারি হ্যান্ডম্যানরা তিনি কী কাজ করছেন? প্রায় গ্রামে নানা সমস্যা, প্রায় মৌজায় নানা সমস্যা। সেই সমস্যার সমাধানের তো অবশ্যই তাদের ভূমিকা যে রাখছেন না, আমি তাই বলি। কিন্তু সবচেয়ে যে বড় সমস্যা, জাতিগত যে সমস্যা, জাতিগতভাবে আমরা যে হারিয়ে যাচ্ছি, বিলুপ্ত হয়ে যাচ্ছি, সেই বাস্তবতা তো আমাদের বুঝতে হবে। তো আজকে এখানে বলা হচ্ছে যে ডিসি সাহেব আসেন না। দিদি কেন আসবেন? উনি কী জন্য আসবেন এখানে? উনি আসলে তো উনাকে আহ্বান করা হবে কিছু বলার জন্য। কী বলবেন উনি তো যাদের কথায় ওনার দায়িত্ব উনি প্রতিপালন করেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তার কথা বলতে হবে। তো আজকে আমরা আমাদের সমস্যা আমরাই কথা বলছি, সমাধানের ক্ষেত্রে আমরা কিছু বলার চেষ্টা করি, কিন্তু আসলে সমাধানটা কার হাতে? সেটা কি ডিসি সাহেবের হাতে নাকি আমাদের হাতে? এখানে কারবারি হেডম্যান যারা আছেন তারা যদি মনে করেন যে ডিসি সাহেব এটা সমাধান দিতে পারেন না, আমি এক বন্য। এখানে ডিসি সাহেব না, ডিসি সাহেব কার প্রতিনিধিত্ব করেন? তিনি বাংলাদেশ সরকারের ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেন, সেটাই মনে রাখতে হবে। উনি এক পাও উনি সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারেন। সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবে করবে। এখানে খাজনা বলা হয়েছে
যে যে কত টাকা করে 50, 30, 20। এখন 50, 30, 20 কোনো কোনো হ্যান্ডম্যানে তো আর এটা করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন আমরা সে ব্যাপারে আমরা কেন সরকারের কাছে বলতে পারি না যে এই ব্যাপারে আমাদের মতামত না নেওয়া পর্যন্ত এটা কার্যকর হয় না, স্থগিত পাবে। এই বিষয়টা ভাবা দরকার। এখানে আরেকটা বিষয়, বহু আগে, অনেক বছর আগে আঞ্চলিক পরিষদ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল বিভিন্ন ট্রাই হ্যান্ডম্যানের কাছে। সেটা হলো যে বিতর্কিত জায়গা থেকে খাজনা না নেয়। কিন্তু অনেকে হ্যান্ডম্যান ওই ডিসি সাহেবের চাপে, সরকারের চাপে তারা অনেকেই বিতর্কিত জায়গা থেকেও খাজনা নিয়ে থাকে। আজকেও আমি বলতে চাই আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে যে আপনারা হ্যান্ডম্যানরা অবশ্যই বিতর্কিত জায়গা থেকে খাজনা আপনারা নেবেন। আপনারা এখানে বলা আছে সমস্যা, এখানে ডিসি সাহেব বছরান্তে করে কি খাজানার বিষয়ে যদি দ্রুততা না হয় তাহলে হ্যান্ডম্যানকে তার নিজের পকেট থেকে টাকা দিতে হবে। তো সেটা আপনি দিতে যাবেন কেন? তার জন্য কি আন্দোলন করা যায় না? আন্দোলন তো করতেই হবে আমাদের। কিন্তু আজকে আন্দোলন করতে গেলে লাগে তার নীতি আদর্শ, সেখানে লাগবে তার যে যে এখানে উদ্দেশ্যের লক্ষ্য তার মিল থাকতে হবে। আজকে খারবারি হ্যান্ডম্যান আমাদের মধ্যেকার যে যে উদ্দেশ্যের লক্ষ্যটা তো নাই। এখানে ঐক্য সংহতি বলতে যেটা বোঝায় সেইভাবে নাই। আন্দোলনে যাওয়ার মতো একতা সংহতি আমাদের মধ্যে গড়ে উঠে নাই। আজকে আমরা হ্যান্ডম্যানেশন করছি, কারবারি নেটওয়ার্ক করছি, নারী হ্যান্ডম্যান কারবারি নেটওয়ার্ক করছি, কিন্তু কার্যত এই নেতৃত্বের মধ্যে যে নীতি আদর্শ সেটা কি, কোন নীতি আদর্শ এখানে, এবং এখানে কি কি তার কার্যক্রম, সে ব্যাপারে আরও স্পষ্ট হওয়া দরকার। এবং এখানে আমি মনে করি কোনো কারণে ভয়ে ভীতে না হয়ে আমাদের উচিত হবে যে ঐক্য সংহতি নিয়ে আমরা এই জমি এবং জমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের এই সংশ্লিষ্ট যা কিছু আছে এগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে যাওয়া দরকার। আমি আজকে বলবো যে আপনারা কোনো অবস্থাতে বিতর্কিত জমির থেকে আপনার খাজানা নেবেন না। সমস্যা এমনি আছে, সেই সমস্যাটা আরও আপনি বাড়াবেন। একজন বহিরাগত একটা জমি বেদখল করে আছে, তিনি কোনো না কোনোভাবে খাজানা উনি দিতে চান। এখন হ্যান্ডম্যান যদি মনে করেন যে ডিসি সাহেবের নির্দেশে, যেমন এখন তো আরও অনেক করছে সরাসরি খাজানা দেওয়া যেতে পারে, এটা হ্যান্ডম্যানকে বাদ দিয়ে হ্যান্ডম্যানের সাথে যোগাযোগ না করে এখানে খাজানা আদায়ের চেষ্টা করা হয় কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু আসলে আজকে যে 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 আজকে যে বাস্তবতা, এই বাস্তবতা কোনো শৃঙ্খলা নাই। এই বাস্তবতা আজকে আমাদেরকে চরম অবনতির দিকে ঠেলে দিচ্ছে। তো আজকে যাও এই 26-এর যে হ্যান্ডম্যান সম্মেলন, এই সম্মেলনে আমি উপস্থিত থেকে আমি আমার ব্যক্তিগত এবং তথা সেই সাথে আমি আঞ্চলিক পরিষদের যে এবং এখানে আমরা যারা অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করি তাদের থেকে পক্ষ থেকে বলা যেতে পারে আমি যা কিছু বলছি এগুলো আমার যেমনি ব্যক্তিগত অনুভূতি, তেমনি এটা আমি মনে করি আমাদের সংগ্রামে যারা যুক্ত তাদের অনুভূতিই আমি ব্যক্ত করার চেষ্টা করি। এখানে আমি মনে করি হ্যান্ডম্যান কারবারিদের আরও এগিয়ে আসতে হবে দৃঢ়ভাবে। এখন থেকে এই মুহূর্ত থেকে এটা যদি না করে থাকেন, এগিয়ে না আসেন, আপনি যদি মনে করেন যে আমি যদি এই জমি এবং ভূমি এবং ভূমি ব্যবস্থাপনা তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে তথা হ্যান্ডম্যান কারবারিদের সরকার ছিটদের তাদের যে যে দায় দায়িত্ব যথাযথভাবে প্রতিপালনে যে অধিকার আছে সেই অধিকারগুলো সমুন্নত রাখার ক্ষেত্রে আমি তো নানা সমস্যায় পড়তে পারি যদি এইখানে আমরা আন্দোলনে যাই, সংগ্রামে যাই। তো যা হোক, যে যে বিষয়টায় আমি বলতে চাই, আমি বক্তব্য আর বাড়াবো না। 26 সালে যে সম্মেলনে যে প্রতিপাদ্য বিষয়, এটা আমি অনুরোধ করব যে আপনারা কারবারি হ্যান্ডম্যান যারা আছেন আজকে এখানে শুধু সমাজেরও অনেকে উপস্থিত আছেন, আমি সবাইয়ের কাছে আমার যে তার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য শেষ করতে চাচ্ছি সেটা হলো যে পার্বত্য অঞ্চলের যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে আপনি একমত কিনা। আমরা আজকে উগ্র বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামিক সম্প্রসারণবাদের সর্বোপরি
যুগ্ম জনগণকে সর্বশান্তকরণের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বিষয়টা আপনি কি অনুভব করেন নাকি করেন? আমি কিন্তু অনুভব করি। আজকে এমনকি পার্বত্য অঞ্চলে যারা স্থায়ী বাংলা ভাষাভাষী আছে, পুরনো বসতি যারা বাঙালি আছেন, তারাও আজকে হারিয়ে যাচ্ছে অস্তিত্বটা। এই বহিরাগতদের তাদের দাপটে আজকে তারা বাঙালি হয়েও তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না। আজকে ফলত হচ্ছে পার্বত্য অঞ্চলে আমরা যারা স্থায়ী অধিবাসী, আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি নানা ক্ষেত্রে। আমরা যে বহুবিধ যে বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা হারাতে বসেছি। আজকে আমরা 26-এ আমরা এখানে সম্মেলন করতে পারছি, 27 সালে আমরা করতে পারবো কিনা তার কোনো আমরা নিশ্চিত করে বলতে পারি না। আজকে সেই বাস্তবতায় আজকে আমি জীবিত আছি, আমি মুক্ত আছি, আমি কাল বা পর মুহূর্তে মুক্ত থাকতে পারবো না, জীবিত থাকতে পারবো না, সেটা গ্যারান্টি দিতে পারবো না। আজকে আপনারা দেখেন পার্বত্য অঞ্চলের বুকে অনেক অনেক সমস্যা, এখানে চুক্তি পক্ষ বিপক্ষের মধ্যেকার সশস্ত্র সমস্যা আছে। সেই সমস্যার মোকাবেলা কারা করবে? এটা কি সরকার করবে না জনগণ করবে? এটা জনগণকে আমরা সরকারকে বারে বারে বলেছি, পার্বত্য অঞ্চলে সমস্যার সমাধানের জন্য এটা শান্তিপূর্ণভাবে এবং রাজনৈতিকভাবে করতে গেলে একটা বিশেষ ব্যবস্থা করা দরকার। 1997 সালে সেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা কি 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি। এই চুক্তির যথাযথ বাস্তবায়ন করে নাই কারা? সরকারই করে না। আমরা তো সরকার না, কিন্তু আমাদেরও অবশ্যই দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা কি পালন করতে পেরেছি? সেখানেও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কারণ আমরা অবশ্যই আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করতে পারি না। অন্যদিকে সরকার তো করে না, সরকার তো এমনিতে সে চায় না পার্বত্য অঞ্চলের অস্তিত্ব সেটা টিকিয়ে থাকুক, সেটা তো চায় না। যদিও চুক্তি স্বাক্ষর করেছে, তার প্রমাণ হলো 97 চুক্তি স্বাক্ষর করে আজকে 29 বছর চলতেছে। এই 29 বছরের মধ্যে চুক্তির বাস্তবতা আজকের পর্যন্ত আমরা দেখি এটা চুক্তিকে বিলুপ্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আজকে চুক্তি নানাভাবে লঙ্ঘিত হচ্ছে। আজকে নতুন সরকার এসেছে, নির্বাচিত সরকার, এই সরকার এসে এখানে পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে, কিন্তু সেই মন্ত্রণালয়ের বাস্তবতা কি আজকে এই মুহূর্তে সেটা আপনারা সবাই আমরা জানি, আমরা দেখছি। এই বাস্তবতা আমাদের অনুভব করা দরকার। আজকে একমাত্র আমরা যদি স্বাধিকার অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে ন্যূনতমভাবে যে পার্বত্য চুক্তি, এই চুক্তি যথাযথ বাস্তবায়ন হতে হবে। পার্বত্য অঞ্চলের চুক্তিকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র, তার মধ্যে সচেষ্ট হওয়া দরকার। আজকে পার্বত্য অঞ্চলগুলোকে যারা অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করছে, তাদের সম্পর্কে নানা ধরনের অপপ্রচার হচ্ছে, নানা কিছু হচ্ছে। সে ব্যাপারে আমাদের যুগ্ম জনগণের মধ্যেকার শিক্ষিত সমাজকে সচেষ্ট হতে হবে, কিন্তু সেই সচেতনতা আমরা তেমন দেখি না। আজকে এই বাস্তবতায় যে আমরা পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন চাই, আমি যদি আমার অধিকার নিয়ে, আমার মর্যাদা এবং আমার সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই আমার রাজনৈতিক অধিকার দরকার। আমাদের রাজনৈতিক অধিকার হলো এই পার্বত্য চট্টগ্রাম শাসন, এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং চুক্তির আলোকে যে বিশেষ শাসন ব্যবস্থা সেটাকে বাস্তবায়ন, এবং এই বাস্তবায়ন কাজটায় আমার এবং আমাদের সকলের হচ্ছে সবচেয়ে, আমি মনে করি প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সেটা। আজকে কারবারি হেডম্যান রাজাদের আমি মনে করি এই যে ক্ষেত্রেও তার বাস্তবতা অনুভব করা দরকার, আরও বেশি করে, আরও গভীরভাবে। আমি মনে করি আজকে এখানে এই অনুষ্ঠানে আমাদের যে বোমাং সার্কেল চিফে এবং মংসাল চিফে আমন্ত্রণ করা হয়েছে কিনা আমি জানি না, আজকে ওনাদের উপস্থিতি এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কিন্তু এখানে যে ওনারা উপস্থিত না থাকতে পারলেও প্রতিনিধির উপস্থিতি খুবই প্রয়োজন। আজকে 3 সার্কেল চিফ তারা যদি ঐক্যবদ্ধভাবে হ্যান্ডম্যান কারবারদের নিয়ে এগিয়ে আরও যেতে পারেন,
এখানে শুধু আমাদের সাকমা সার্কেল চিফের উপস্থিতি এবং তার ভূমিকা, এটা এটা আমি মনে করি এটা যে সকল ক্ষেত্রে একটা বাস্তবতার জন্ম দিতে পারে না। এখানে আরও উন্নয়ন দুইজন সার্কেল চিফের তাদের ভূমিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি যে আগামী দিনে আমরা আশা করব যে যে সাকমা সার্কেল চিফের পাশাপাশি বোমাং সার্কেল চিফেরাও ওনারা এগিয়ে আসবেন, এগিয়ে থাকবেন। এবং বিশেষ করে আমি বলবো খাগড়াছড়ি মং সার্কেলের চিফ, তিনি বয়সে তরুণ, উচ্চশিক্ষিত, তিনি তো অন্য সকলের চেয়ে আরও এগিয়ে থাকার কথা, কিন্তু বাস্তবে আমরা কি দেখি ওনার ভূমিকা এটা তুলনামূলকভাবে আমরা আশান্বিত হতে পারি না। আমি আশা করব যে আগামী দিনে আপনারা কারবারি হ্যান্ডবেন না, নিঃসন্দেহে ঐক্যবদ্ধ হয়ে সার্কেল চিফদের উপর আপনারা চাপ দিতে পারবেন না কেন? কেন আপনারা কোনো কথা বলবেন না কেন? কেন দাবি রাখবেন না কেন? আপনারা তো সার্কেল চিফের কাছে দাবি রাখতে পারেন এবং দাবি রাখা দরকার। তিনি সার্কেল চিফ, তিনি অবশ্যই সেই দায়িত্ব করবেন। এখানে কারবারি মহিলা কারবারি নিয়োগের ক্ষেত্রে সাকমা সার্কেলের যেভাবে এগিয়ে গেছে তার তুলনায় খাগড়াছড়ি এবং বানু তো আরও অনেক পশ্চাৎ। আজকে এই বিষয়টা কারবারি হ্যান্ডম্যানরা এটা তো তুলে ধরতে পারে। হ্যান্ডম্যান কারবারিরা অধিকাংশ পুরুষ। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা নিজেরাও নারীদেরকে অধিকার দিতে চাই না, কারণ আমরা গণতান্ত্রিক না। আমাদের মধ্যে সামন্ততান্ত্রিক পশ্চাৎমুখীনতা, এই যে দৃষ্টিভঙ্গি বেশি প্রাধান্য থাকে। তা সত্ত্বেও আমি মনে করি আজকে এই বিষয়টা দেখার দরকার। আজকে উচ্চশিক্ষিত একজন সার্কেল চিফ, তিনি কেন গণতন্ত্র মনে হবেন না? আজকে সেই পুরানো দিনের সামন্ত যুগের সামন্ততান্ত্রিক নীতি আদর্শ নিয়ে তো দেশ চলে না মানুষের জীবনধারা। আজকে অনেক অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সাথে নিশ্চয়ই একজন আধুনিক সার্কেল চিফ কেন এগিয়ে আসবেন না? এই বিষয়ে আপনারা, আমি মনে করি এই সময়টা এটা গুরুত্বপূর্ণ। সার্কেল চিফেরা যদি ঐক্যবদ্ধ হন তাহলে পাশাপাশি হ্যান্ডম্যান কারবারিদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আরও সহজতর হবে। আজকে আমরা সেটাই আশা করি। আজকে আমরা যারা হ্যান্ডম্যান নই, কারবারি নই, সার্কেল চিফ নই, কিন্তু তাদের সাথে আমরা যারা যুক্ত সংশ্লিষ্ট, তাদের স্বার্থ আমাদেরও স্বার্থ। আজকে কারবারি হ্যান্ডম্যানের যে সমস্যা, সেটা আমার সমস্যা, আমাদের সবার সমস্যা। শুধু কারবারি হ্যান্ডম্যান হলে হবে না, শুধু সার্কেল চিফ হলে হবে না, তাদের বাইরেও আমরা যারা আছি আমরাও তাদের সাথে সম্পৃক্ত। আজকে কারবারি হ্যান্ডম্যানরা, সার্কেল চিফেরা তার যথাযোগ্য মর্যাদা তারা পাবেন না, অধিকার পাবেন না, সেটা তো হতে পারে না। আজকে কারবারি হ্যান্ডম্যান সার্কেল চিফদের যে সম্মানী দেওয়া হয়, সেটা তো আমি মনে করি সম্মানী সেভাবে হতে পারে না। সম্মানটা আসবে যদি কারবারি হ্যান্ডম্যান এবং সার্কেল চিফ তারা তাদের যে যতটুকু তাদের যে অধিকার, তাদের যে দায়িত্ব পালনের যে এখতিয়ার, সেগুলো যদি যথাযথভাবে হতে পারে, তাহলে সেখানে সেই সম্মানটা এটা আমরা আশা করতে পারি। আজকে যে বাস্তবতা, এখানে আমাদের যে আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, এটা আমাদের দেশের যে আমলাতন্ত্র, সে আমলাতন্ত্র অবশ্যই অনেকের কাছে আপনারা দেখেছেন যে এই আমলাতন্ত্র আমাদের অনুকূলে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা আমরা অনুভব করি, আমরা বিশ্বাস করি। যাও এখানে কারবারি হ্যান্ডম্যানদের যে জমি ও ভূমি ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো আছে, আমাদের আঞ্চলিক পরিষদ থেকে অবশ্যই যা সম্ভব সেটাই সহযোগিতা থাকবে। এবং এই যে আজকে যা কিছু আলোচনা হয়েছে, এখানে হ্যান্ডম্যান নেটওয়ার্কের থেকে যদি যে আঞ্চলিক পরিষদের যে বিষয়গুলো যদি তার লিখিত আকারে দেওয়া হয়, তাহলে আমরা সে অনুযায়ী সরকারের সাথে দেন ব্যবহার করতে পারবো এবং আমরা আরও বেশি পরিমাণে যে আমরা এই যে প্রথাগত নেতৃত্বকে আমরা সহযোগিতা দিতে সক্ষম হব। যাই হোক, এখানে পার্বত্য চট্টগ্রাম হ্যান্ডম্যান নেটওয়ার্ক সম্মেলন 2026-এ যে শুরুতেই যে স্বাগত ভাষণ দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু বিষয় উল্লেখ আছে যে বিষয়গুলো অবশ্যই এগুলো তার গুরুত্ব বহন করে। এই যে 10টি বিষয় নিয়েও আমি আঞ্চলিক পরিষদে আমি কথা বলবো এবং সহযোগিতা রাখার চেষ্টা করব। আমি আর বিশেষ কিছু না বলি, এখানে অনেক কিছু বলেও শেষ কথা বলা যায় না।
অনেক অনেক থেকে যায়। আজকে আমি শুধু শেষ দিক দিয়ে বলবো, আজকে পার্বত্যঞ্চলের যুগ্ম জনগণ তারা তাদের অস্তিত্ব প্রায় হারিয়ে ফেলেছে। এই অস্তিত্ব যতটুকু আছে সেটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য ঐক্য সংহতি দরকার আন্দোলন। ঐক্য সংহতি না থাকলে, আন্দোলন যদি না থাকে, তাহলে এই যে অস্তিত্ব ধরে রাখা যাবে না। অস্তিত্ব হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। যতটুকু আছে সেইটুকু নিয়ে আমাদেরকে অস্তিত্ব সংরক্ষণের জন্য আমাদের লড়াই সংগ্রাম আরও উজ্জীবিত করতে হবে। পার্বত্য চুক্তি বিরোধী সকল ধরনের ষড়যন্ত্র, যুগ্ম স্বার্থ বিরোধী সকল ধরনের ষড়যন্ত্র কার্যক্রম আমাদের প্রতিহত করতে হবে। তো যেমন আজকে আমি সম্মেলনে যারা এসছেন সবার কাছে আরেকবার আমি আমার শ্রদ্ধা এবং যে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।